তখন রাত 9টা হবে। অত্যন্ত অস্থির চিত্তে সপাটে দরজা খুলে ছিমছাম দোতলা বাড়িটার ভেতরে প্রবেশ করে এক যুবতী। সে বাড়ির ভিতরে প্রবেশ করতেই নিজের প্রেমিককে অত্যন্ত অস্থিরভাবে পায়চারি করতে দেখে। কি হয়েছে তোমার? তুমি এত অস্থির হয়ে পায়চারি করছো কেন? হ্যাঁ, না না, সেরকম কিছু হয়নি। কিন্তু এরকম অস্থির হয়ে পায়চারি করছো, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমায় বলোই না। দাদা আজ আবার এসেছিল। কি বললেন দাদা? সেই একই প্রসঙ্গ, তাছাড়া আর কি হবে বলো? আমাকে একটাই কথা বলে চলেছে, বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমার শর্ত না মানা হলে আমি কিছুতেই যাব না। সে তো ঠিকই, কিন্তু তুমি এভাবে অস্থির হয়ে পায়চারি করছো কেন? তুমি তো তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো। আসলে আসলে হঠাৎ করে না আমার খুব বুকে যন্ত্রণা করছে। আমি জানি না কি হলো, কিন্তু বুকের ভিতরটা মারাত্মক যন্ত্রণা করছে। ওমা, সে কি? দাঁড়াও দাঁড়াও, আমি একটা ডাক্তারকে খবর দিই। আরে আরে তুমিও তো চিন্তা করো না, ঠিক হয়ে যাব। হয়তো গ্যাসের কারণে হচ্ছে, একটু সময় দাও, ঠিক হয়ে যাব। কথাটা বলার পরই যুবকটি আচমকা নিজের বুকের পোশাকটা খিঁচে ধরে বসে পড়ে। মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ থমথমে হয়ে পড়ে। আর এটা দেখে সেই যুবতীটি আরোই চিন্তায় পড়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারে না কি হচ্ছে এসব। শুধু অস্থিরভাবে ছটফট করতে থাকে নিজের প্রেমিককে এই অবস্থায় দেখে। এদিক ওদিক ছোটাছুটি শুরু করে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ জোগাড়ের উদ্দেশ্যে। ওদিকে সেই যুবকটি রীতিমতো মেঝেতে নেতিয়ে পড়েছে। ততক্ষণে সেই যুবতীটি দিগ্ভ্রান্ত হয়ে ওষুধ নিয়ে এসে যুবকটির মাথা নিজের কোলে রেখে বলতে থাকে, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি গো, কোথায় কষ্ট হচ্ছে? তুমি কি দাদার কথায় কোনোভাবে উত্তেজিত হয়ে এই বলো না, কোথায় কষ্ট হচ্ছে? এই দাদার প্রসঙ্গে যুবকটি অত্যন্ত কষ্টে বলতে শুরু করে। তার বক্তব্য অনুযায়ী ঘটনাটা ছিল ঠিক এই রকম। যখন রূপালী বাড়িতে ছিল না, ওই সময় বাড়িতে এসেছিল সেই যুবকের দাদা। নিজের দাদাকে দেখে অনেকটা অবাকই হয়েছিল সে, তাই প্রশ্ন করে, তুই এখানে এই সময় কি মনে করে? আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই যা চাস সেটা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু তাই বলে তুই আমার মুখে চুনকালি লাগিয়ে এইভাবে আলাদা হয়ে যাবি? আমাদের বংশে আজ অবধি কোনো ছেলে আলাদাভাবে থাকেনি, তাহলে তুই কোন সাহসে এই কাজ করলি? ও আচ্ছা, তার মানে তুই পুরনো কাসন্দি ঘাটতে এখানে এসেছিস। দেখ দাদা, সোজা হিসেব, তুই আমার কথা রাখ, আমিও তোর কথা রাখছি। আর আমি যদি তোর কথা না রাখি? তাহলে আমি আলাদাই থাকবো। শোন দাদা, বাবার সম্পত্তির ওপর তোর যেমন অধিকার আছে তেমনি আমারও সমান অধিকার আছে। কিন্তু আজ বাবা নেই বলে তুই যদি কর্তৃত্ব ফুলিয়ে আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করিস, তাহলে তো আমি সেটা কিছুতেই মেনে নেব না। তোকে তো আমি বঞ্চিত করিনি, তোকে তো যথেষ্ট দেওয়া হচ্ছে। তাতেও যদি তোর না পোষায় তাহলে আমি কি করব? যথেষ্ট দিচ্ছিস ঠিক আছে, কিন্তু ওটা তো অর্ধেক নয়, তাই না? শোন, আমি আর এইসব নিয়ে কথা বাড়াতে চাই না। আমি বুঝতে পেরে গেছি তুই ন্যায়সঙ্গত কোনো কাজ করবি না, তাই আমি সবকিছু ছেড়ে ছুড়ে এখানে একা চলে এসেছি। এবার আমি হাত জোর করছি, দয়া করে প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দে দাদা। তার মানে তুই বাড়ি ফিরবি না, তাই তো? না, আমি ফিরবো না। কিছুক্ষণ দুজনের মাঝে এইভাবে কথা বলার পর হঠাৎ করেই বেশ উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। শুরু হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি। ঘটনাটা শুনতে শুনতে সেই যুবতী হঠাৎ দেখে তার প্রেমিকের শরীরের অবস্থার
আরও অবনতি হচ্ছে। এই দেখে সে অসহায় হয়ে ফোন করে আরেকজন ভদ্রলোককে। হ্যালো হ্যালো, তুমি যেখানেই থাকো প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ওর হঠাৎ করে প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না, ওর খুব কষ্ট হচ্ছে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো এখানে, প্লিজ চলে এসো। অস্থিরভাবে কথাগুলো শেষ করে সে যুবকটিকে আশ্বস্ত করতে যাবে, কিন্তু তাকিয়ে দেখে ততক্ষণে তার ভালোবাসার মানুষটি ইহলোক ত্যাগ করেছে। এদিকে বেশ কিছুক্ষণ পর ওই ঘটনাস্থলে হাজির হয় সেই ভদ্রলোক, অর্থাৎ যাকে ফোন করে সেই যুবতী ডেকেছিল। সেই ভদ্রলোক ছিলেন ওই যুবতী আর তার প্রেমিকের অত্যন্ত কাছের বন্ধু, কিন্তু উনি আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেন। উনি এসে দেখেন সেই যুবতী নিষ্পলক চোখে বসে আছে আর তার কোলে প্রেমিকের লাশ। এসব কি করে হলো এসব? যুবতীটি বাক্যহারা, নিষ্পন্দ, নিষ্পলক চোখে চেয়ে বসে আছে মূর্তির মতো। সেই ভদ্রলোক এগিয়ে এসে বারবার জিজ্ঞেস করলেও সে কোনো উত্তর দেয় না। তুমি যদি কিছু না বলো তাহলে আমি জানবো কিভাবে কি হয়েছে। প্লিজ চুপ করে থেকো না, বলো আমায়। যুবতীটি কোনো রকমে বলে সবকিছু। সব শুনে সে বুঝে উঠতে পারে না যে সামান্য কথা কাটাকাটি কিভাবে একজনের মৃত্যুর কারণ হতে পারে। নমস্কার, সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। এই পুজোটা সকলের খুব খুব ভালো কাটুক। আজ আপনাদের জন্য থাকছে লেখিকা সুস্মিতা গোস্বামীর লেখা গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, কাঠামো কেলেঙ্কারি। যদিও আজকের গল্পের থিম দুর্গাপুজো স্পেশাল নারী শক্তি। গল্পটি মন দিয়ে শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অষ্টমীর সকাল। চারিদিক থেকে ঢাকের আওয়াজ আর মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে, আর প্রাঞ্জলি তাকিয়ে আছে অফিসের জানলার বাইরে, হাতে এক পেয়ালা গরম চা। হঠাৎ দীপ্তসী বলল, এই যে মিস ডিটেকটিভ, বলি পুজোর দিনে জানালার বাইরে উদাস মনে তাকিয়ে কি এত ভাবছেন শুনি? আরে ধুর, তুই কি খালি আমাকে ভাবতেই দেখিস নাকি? তা নয় তো আর কি। ডিটেকটিভ ব্রেন কখনো ভাবনা ছাড়া ফ্রি হয়ে থাকতে পারে? তুমি বলো না। আর তাছাড়া যে হারে কেস আসতে থাকে তোমার কাছে, তোমার ফ্রি হওয়ার সময় থোড়াই আছে। চলো বরং একটু ঠাকুরটা দেখে আসি। আর চলো। আমাদের আবার ঠাকুর দেখা, তারপর দেখবি আবার একটা কেস হাজির হয়ে গেল। এইসব বাজে কথা বলা বন্ধ করবে তুমি? হ্যাঁ, আগে বলো তো আমরা আজ কোথায় ঠাকুর দেখব? আমি কিন্তু আজ সারা রাত ঠাকুর দেখব। কি দীপ্তসী, তুইও আমার সাথে একমত তো? একদম বস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তোরা দুজনে ঠিক কর কোথায় কোথায় বেরোনো যায় আজ। প্রাঞ্জলির কথাটা শেষ হতে না হতেই ওর ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই সে শুনতে পায় অপর প্রান্ত থেকে পুলিশ কনস্টেবল বলছে, ম্যাডাম, আমরা এই মুহূর্তে মুখার্জি ভিলায় রয়েছি, আপনাকে একটু তাড়াতাড়ি আসতে হবে এখানে। মুখার্জি ভিলা মানে অমলেশ মুখার্জির বাড়ি, যেখানে দুর্গাপুজো হয়? হ্যাঁ ম্যাডাম, ঠিক ধরেছেন। কেন, কি হয়েছে ওখানে? আর বলবেন না ম্যাডাম, এখানে মারাত্মক একটা কাণ্ড ঘটে গেছে। বাড়ির দুর্গাপূজায় মহিষাসুরের মূর্তির কাঠামোয় কঙ্কালের চিহ্ন পাওয়া গেছে। আন্দাজ করা হচ্ছে গোটা মূর্তিটাই হয়তো কঙ্কালের কাঠামোয় তৈরি। কি বলছেন কি আপনি? হ্যাঁ ম্যাডাম, আপনার সাহায্য আমাদের অত্যন্ত দরকার। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি। প্রাঞ্জলি ফোন রাখতেই স্বপ্নীল জিজ্ঞাসা করে, কার ফোন গো প্রাঞ্জলিদি? পুলিশ কনস্টেবল রমাকান্ত দাস ফোন করেছিল। এ কি দিদি, তোমার চোখ মুখ এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন?
এরকম অদ্ভুত ঘটনা এর আগে কখনো শুনিনি রে। কেন, কি হয়েছে? মুখার্জি ভিলার দুর্গাপুজোয় নাকি মহিষাসুরের মধ্যে কঙ্কালের কাঠামোর নমুনা পাওয়া গেছে। পুলিশ আন্দাজ করছে পুরো কাঠামোটাই নাকি কঙ্কালের উপর তৈরি। কি? এ তো সাংঘাতিক কেস গো। ঠিকই বলেছিস। চল আর দেরি না করে বেরিয়ে পড়ি। পুজোর মরশুমে যে এরকম মহিষাসুর মূর্তির কেস আসবে সে তো ভাবনার বাইরে ছিল। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী ঘটনাস্থলে পৌঁছে দেখে বেশ জমিদারি ঘরানার রাজপ্রাসাদ তুল্য বাড়ি এই মুখার্জি ভিলা। পুজোর মরশুমে ভরে উঠেছে চারিদিক, কিন্তু এর মাঝেই একটা সাংঘাতিক রকমের খুঁত। ওরা দেখে যে পুলিশ ঘিরে রেখেছে মণ্ডপের চারিদিক, আর মুখার্জি পরিবারের সকল সদস্যদের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। ওদের দেখা মাত্রই পুলিশ কনস্টেবল রমাকান্ত দাস এগিয়ে এসে বলেন, এইদিকে আসুন ম্যাডাম। এই যে ম্যাডাম, এই দেখুন মহিষাসুরের চুলের নিচে কঙ্কালের মাথার খুলি। প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী খুব ভালো করে দেখতে থাকে মহিষাসুরের মাথাটা। দেখে সত্যি সেখানে কঙ্কালের মাথার খুলি। প্রাঞ্জলি সকলের উদ্দেশ্যে জানতে চায়, আচ্ছা, কে প্রথম এই ব্যাপারটা দেখেছে আর কিভাবেই বা চোখে পড়ল? মুখার্জি পরিবারের এক বয়স্ক পুরোহিত বলেন, এই যে মা, আমি দেখেছি মা। বেশ, তা ঠিক কি দেখেছেন আপনি? সন্ধি পুজোর জন্য মাকে মালা পরানোর পর মহিষাসুরের গলায় মালা পরাতে যাই। পরানোর সময় কোনো কারণে মহিষাসুরের চুল সামান্য আলগা হয়ে খুলে যায়, আর ওই খোলা চুল ঠিক করতে গিয়ে দেখতে পাই চুলের ভিতর কঙ্কালের মাথার খুলি। প্রাঞ্জলি এই বাড়ির মালিক অমলেশ বাবুর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, নমস্কার অমলেশ বাবু, আমি প্রাঞ্জলি বর্ধন। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কিন্তু আপনি আমাকে... আমি এর আগে এখানে দুর্গাপুজো এসেছি, সেই সূত্রেই আপনাকে চিনি। আর তাছাড়া এখন হাতে গোনা কয়েকটি বনিদের বাড়িতেই দুর্গাপুজোর চল আছে, তাই আপনাকে না চেনার কিছু নেই। ও আচ্ছা, কিন্তু ম্যাডাম এই শুভ দিনে এসব যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন অমলেশ বাবু, যা হওয়ার তা হয়ে গেছে, এখন মন খারাপ করে তো কোনো লাভ নেই। আচ্ছা, আপনার বাড়িতে তো প্রতি বছরই দুর্গাপুজো হয়? হ্যাঁ ম্যাডাম, এটা বহু পুরনো পুজো। তাই দুর্গা প্রতিমা আপনি কোথা থেকে কিনেছেন? মৃত্তিকাপুর থেকে। কার কাছ থেকে কিনেছেন? নবীন কুমোরের কাছ থেকে। আপনি কি বরাবরই এনার কাছ থেকেই মূর্তি কেনেন? না, ঠিক তা নয়, আসলে রঞ্জন নামের আরেক কুমোরের কাছ থেকেও কিনি। মৃত্তিকাপুরের পাশের পাড়াই ওই কুমোরের বাড়ি। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এটা আমাদের সাথে কি হলো। কার অভিশাপ লাগলো আমাদের উপর যে পুজোর মূর্তির কাঠামোয় কঙ্কালের মাথার খুলি? ব্যাপারটা হলো, এখন শুধু কঙ্কালের মাথার খুলি আছে নাকি গোটাটাই কঙ্কাল তা তো আমরা কেউই জানি না। তাই তদন্তের জন্য এই মূর্তি আমাদের ভাঙতেই হবে। ফরেন্সিক টিম পরীক্ষা করে দেখবে যে মূর্তির ভেতরে কি আছে।
কিন্তু এই যে বড় অকল্যাণ হবে মা। এই পুজোয় এত বড় বিঘ্ন ঘটেছে, তার উপর যদি পুজো চলাকালীন এভাবে মূর্তি ভাঙা হয়, তাহলে যে এই বাড়ির অকল্যাণ হবে। না না মা, তুমি দয়া করে এটা করো না। এইভাবে পুজো বন্ধ করে দিও না। অন্তত দশমী অবধি অপেক্ষা করো। দশমীর দিন না হয় তুমি মূর্তি ভেঙে দেখো। এই বৃদ্ধ পুরোহিত তোমার কাছে এই একটা অনুরোধ করছে মা, দয়া করে ফেলে দিও না। স্বপ্নীল আর দীপ্তসী প্রাঞ্জলিকে আশ্বস্ত করে বলে, দেখো প্রাঞ্জলিদি, কথাটা কিন্তু পুরোহিত মশাই ভুল বলছেন না। পুজোর মধ্যে মূর্তি ভাঙলে সত্যি কিন্তু ব্যাপারটা ভালো হবে না। হ্যাঁ প্রাঞ্জলিদি, আমিও কিন্তু স্বপ্নীলের সঙ্গে একমত। তাহলে তদন্ত? আমরা এই কঙ্কালটা বের করার কাজটা বাদ দিয়ে বাকি কাজগুলো আপাতত শুরু করি। কে বলতে পারে, হয়তো বাকি কাজগুলো করতে গিয়েই আমরা এই কঙ্কাল রহস্য উন্মোচন করে ফেললাম। দশমীর দিনেই না হয় মূর্তি ভেঙে দেখা যাবে। তার মানে তোরা বলতে চাইছিস পুজো হোক আর তার সাথে তদন্ত, কিন্তু পুলিশ কি এই ব্যাপারটা মেনে নেবে? হ্যাঁ, তুমি একবার কথা বলে দেখো না। সেরকম হলে এখানে 24 ঘন্টার পাহারা বসিয়ে দিক, যাতে এই মূর্তির ধারে কাছে কেউ না আসতে পারে। এরপর প্রাঞ্জলি পুলিশের সাথে কথা বলে। অনেক কষ্টে এই ব্যাপারে রাজি করানো হয়। ঠিক করা হয় যে দুজন দুজন করে কনস্টেবল এখানে 12 ঘন্টা করে পাহারা দেবে। তারপর প্রাঞ্জলি সকলের উদ্দেশ্যে বলে, বেশ, আমরা দশমী পর্যন্ত অপেক্ষা করব। ততদিনের মধ্যেই কাজটা বাদ দিয়ে আমরা তদন্তের বাকি কাজগুলো শুরু করছি। পুজোর মতো চলুক আর আমরাও আমাদের কাজ করি। তবে হ্যাঁ, আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের প্রয়োজন। কেউ ঠাকুরের ধারে কাছে যাবেন না, আর মূর্তিতে কেউ হাত দেবেন না। এখানে দুজন করে পুলিশ কনস্টেবল 12 ঘন্টা করে, অর্থাৎ 24 ঘন্টা পাহারায় থাকবেন। ওখানে উপস্থিত সকলেই প্রাঞ্জলির কথায় সম্মতি জানালো। তুমি দীর্ঘজীবী হও মা, ভগবান তোমার মঙ্গল করুক। পুজোটা হয়ে যাক, তারপর তোমরা সেই শয়তানকে খুঁজে বের করে শাস্তি দিও, যে এইরকম একটা পাপ কাজ করেছে। খুব খুব অন্যায় করেছে, খুব অন্যায় করেছে। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, আমরা সকলেই পুজো মণ্ডপ থেকে দূরত্ব বজায় রাখব। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা অমলেশ বাবু, আমাদের প্রথম কাজ নবীন কুমারকে জিজ্ঞাসাবাদ করা। তো চলুন রওনা দেয়া যাক। অমলেশ বাবুর সাথে প্রাঞ্জলি, স্বপ্নীল এবং দীপ্তসী রওনা দেয় মৃত্তিকাপুরে নবীন কুমারকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েকের মধ্যেই মৃত্তিকাপুরে নবীন কুমারের কাছে পৌঁছে যায় তারা। নবীন কুমার অমলেশ বাবু সহ সকলকে একসাথে দেখে বলে, বাবু আপনারা এখানে? অমলেশ বাবু, আপনি একটু বাইরে থাকুন, আমরা নবীন বাবুর সাথে কথা বলে আসছি। অমলেশ বাবু আর কিছু না বলে বাইরে চলে যান। প্রাঞ্জলি নবীন কুমারের দিকে তাকিয়ে বলে, নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন। অমলেশ বাবুর বাড়িতে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে, সেই বিষয়েই আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। অমলেশ বাবুর বাড়িতে অস্বাভাবিক ঘটনা? কি হয়েছে ম্যাডাম? আর সেই নিয়ে আমাকে প্রশ্ন করতে চান কেন? বলছি, তার আগে বলুন, এবছর আপনার কাছ থেকেই তো অমলেশ বাবু দুর্গা প্রতিমা কিনেছিলেন। হ্যাঁ, আমার কাছ থেকেই তো বাবুরা এই বাড়ির প্রতিমা কিনেছেন, কিন্তু কেন বলুন তো? আপনি কি জানেন যে মূর্তির কাঠামোয় কঙ্কালের মাথার খুলি পাওয়া গেছে? কি বললেন? কঙ্কালের মাথার খুলি? আশ্চর্য তো, এমন ভাব করছেন যেন আপনি আকাশ থেকে পড়লেন। মূর্তিটা তো আপনিই বানিয়েছেন, তা আপনি কি জানেন না আপনি কি দিয়ে মূর্তি বানিয়েছেন? নাকি না জানার ভান করছেন? কোনটা?
না ম্যাডাম, আমি সত্যিই জানি না কিসের কাঠামোয় ওই মূর্তি তৈরি হয়েছে। মানেটা কি? আপনি মূর্তি তৈরি করেছেন আর আপনিই জানেন না? আমি মূর্তি তৈরি করেছি এটা ঠিক, কিন্তু এই মূর্তি অর্ধেক গড়ার পর। কি বলতে চাইছেন আপনি? বলছি আমাদের পাশের পাড়াতেই থাকে রঞ্জন কাকা। তা একদিন কাকা এই মূর্তিটা অর্ধেক গড়ে আমার কাছে এনে বলল সে নাকি অসুস্থ, আর এই মূর্তি তার পক্ষে গড়া সম্ভব নয়। আমি যেন তার এই অসম্পূর্ণ মূর্তিটাকে পুরো গড়ে দিই। আমাদের দুজনের কাছ থেকে বাবুরা পালা পালা করে মূর্তি কেনেন। তো এবারের পালা ছিল রঞ্জন কাকারই। আমি ভাবলাম বয়স্ক মানুষ, তাও আবার অসুস্থ, থাক আমি না হয় তার অর্ধেক কাজটা সম্পূর্ণ করে অমলেশ বাবুদের কাছে বিক্রি করে দেবো। কিন্তু এই মূর্তির ভিতরে কি কাঠামো আছে আমি তো সত্যিই জানতাম না ম্যাডাম। আমি তো বুঝতেই পারছি না রঞ্জন কাকা কাঠের কাঠামো ছেড়ে কঙ্কালের কাঠামো দিয়ে মূর্তি বানানো কবে থেকে শুরু করলো। এতে তার মানে তলে তলে কাকার মনে এই বদলোক ছিল বলে এসব অসুস্থতার কথা বললো। আর আমিও বয়স্ক মানুষ ভেবে তলিয়ে দেখলামই না। প্রাঞ্জলি নবীন কুমোরের চোখের জলে সত্যতা দেখতে পায় এবং প্রাথমিকভাবে বিশ্বাস করে। তারপর ওরা ঠিক করে পাশের পাড়ার রঞ্জন কুমোরের কাছে যাবে। যেমন কথা তেমন কাজ, সময় নষ্ট না করে ওরা সে পথেই রওনা হয়। অমলেশবাবু রঞ্জন কুমোরের বাড়ি চেনায় ওদের সেখানে পৌঁছতেও সুবিধে হয়। একটা পুরনো মাটির বাড়ি। প্রাঞ্জলি, স্বপ্নীল আর দীপ্তসী অমলেশবাবুকে বাইরে থাকতে বলে বাড়ির ভেতরে ঢুকে দেখে অত্যন্ত অসুস্থ অবস্থায় রঞ্জন বিছানায় পড়ে আছে, আর তার পাশে তার বউ আর মেয়ে মলিন মুখে দাঁড়িয়ে। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন। একটা তদন্তের জন্য এখানে আসা। আচ্ছা, ওনার কি হয়েছে? মানে উনি এত অসুস্থ হলেন কি করে? জানি না, হঠাৎ করেই মানুষটা কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ করেই নাকি কোনো ঘটনার পর? ভালো করে একটু মনে করে বলুন তো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার মাথা আসলে একদমই ঠিক নেই, তাই কি বলতে কি বলেছি। একটা দুর্গা মূর্তি বানাচ্ছিল মানুষটা, আর সেটা বানাতে বানাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। মূর্তিখানা অর্ধেক রেখেই নবীন ভাইকে দিয়ে দেয়। তারপর থেকে সেই যে বিছানায় শয্যাশায়ী, আর কিছুতেই সুস্থ হয় না। আমরা গরিব মানুষ, অত পয়সা করিও নেই যে ভালো কোনো ডাক্তার দেখাবো। দুবেলা দুমুঠো খাবার যেখানে জোটে না, সেখানে আর ভালো ডাক্তার। কথাগুলো শুনে প্রাঞ্জলি রঞ্জন কুমোরের বউয়ের হাতে কিছু টাকা দিয়ে বলে, এই টাকাটা রাখুন, আপনি ওনার চিকিৎসা করাবেন। রঞ্জন কুমোরের বউ কৃতজ্ঞ দৃষ্টিতে কিছু বলতে যাবে, ঠিক তখনই প্রাঞ্জলি রঞ্জন কুমোরের দিকে তাকিয়ে বলে, রঞ্জনবাবু, আপনার স্ত্রী যে অর্ধেক মূর্তি বানানোর কাজের কথা বললেন, অর্থাৎ অমলেশ মুখার্জির বাড়ির দুর্গাপুজোয় যে মূর্তি তারা কিনেছেন, সেই মূর্তির কাঠামোই কি ছিল? আমি জানতাম এই নিয়ে ঠিক একদিন একটা সমস্যা ঘুরে আসবে আমার দিকে। আমি জানতাম। কি বলছো কি এসব তুমি? তুমি মেয়েকে নিয়ে একটু পাশের ঘরে যাও, আমার ওনার সাথে কিছু দরকারি কথা আছে। রঞ্জন কুমোরের কথা মতো ওনার বউ আর মেয়ে চলে যায় সেই ঘর থেকে। ওনারা চলে যাওয়ার পর রঞ্জন কুমোর বলে, আমি একজন গরিব কুমোর ম্যাডাম। পুজোর সময় আমাদের যাটুকু বেশি রোজগার পাতি হয়, আমাদের কাছে নানান রকমের অর্ডারের কাজও আসে। এইরকমই একদিন একটা ফোন কল এলো, যেখানে একজন ব্যক্তি বললেন আমাকে একটা দুর্গা মূর্তি তৈরি করে দিতে হবে। আমি শুনে রাজি হয়ে যাই, কিন্তু এরপরে সেই ব্যক্তি আমাকে একটা অদ্ভুত শর্ত দেয়। বলে আমাকে নাকি
কঙ্কালের কাঠামোয় মহিষাসুরের মূর্তি তৈরি করতে হবে। আর আমি যদি তা না করি তাহলে আমার পরিবারের ক্ষতি করে দেবে তারা। ওই মহিষাসুরের মূর্তি? তার মানে গোটা মূর্তিটাই কঙ্কালের কাঠামোয় তৈরি? হ্যাঁ ম্যাডাম। কি বলছেন কি আপনি? তার মানে শুধু মাথার খুলি নয়, মূর্তি ভাঙলে একটা আস্ত কঙ্কাল পাওয়া যাবে? হ্যাঁ ম্যাডাম। যথেষ্ট সাংঘাতিক ব্যাপার। আচ্ছা রঞ্জন বাবু, আপনাকে মূর্তি বানানোর জন্য যিনি হুমকি দিয়েছেন তাকে কি কোনোভাবে আপনি শনাক্ত করতে পারবেন? না ম্যাডাম, সে কে বা সে কোথা থেকে আমাকে ফোন করতো আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এটুকু বুঝতে পারতাম সে আমার গতিবিধির ওপর পুরো নজরদারি রাখতো। এটা আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন? একদিন আমি ঠিক করি কঙ্কালের কাঠামোয় তৈরি মহিষাসুরের মূর্তিটা সরিয়ে দিয়ে আমি অন্য একটা মূর্তি তৈরি করে পাঠাবো। কিন্তু যেই আমি এই কাজটা শুরু করি ঠিক তার কিছুদিন পরেই সে আমাকে ফোন করে, চালাকি করলে পস্তাতে হবে। তারপর কি হয়? তারপর আমাকে অত্যন্ত জোর দিয়ে বলা হয় আমি যেন ওই মূর্তিটা অমলেশ মুখার্জির বাড়িতেই পাঠাই। আর সত্যি কথা বলতে এই বছর আমার কাছ থেকেই ওনারা মূর্তি কিনতেন, তাই ফোনে আরো জোর করা হতো আমাকে। তবে আমি বহুবার এসব ব্যাপার জানার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সে আমাকে শুধু ভয় দেখাতো। মূর্তি বানাতে তাই আমি চিন্তায় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। ঠাকুরের মূর্তিতে কঙ্কাল, এই পাপের বোঝা না আমার পরিবারের উপর এসে পড়ে, এই ভয়ে আমি শেষ হয়ে যেতে থাকি। তারপর আমার এই অসুস্থতার কথাও আমি তাকে জানাই। তখন সে আমাকে বলে আমি ছাড়া অমলেশ মুখার্জি যার যার কাছ থেকে মূর্তি কেনেন সেই কুমোরের কাছে যেন আমি আমারই অসম্পূর্ণ কাজখানি দিয়ে দিই। আমি সবশেষে বাধ্য হয়ে এই মূর্তি বানানোর দায়িত্ব আমি নবীনকে দিই। আচ্ছা, তার মানে আততাই জানতো যে অমলেশ বাবুরা এবছর আপনার থেকেই মূর্তি কিনবে। আরেকটা ব্যাপার, ওটা পুরুষ কণ্ঠ ছিল নাকি নারী কণ্ঠ? পুরুষ কণ্ঠ ছিল ম্যাডাম। ও সব জানে ম্যাডাম, ও সব জানে। বেশ, বুঝলাম। আর তার সাথে সে এটাও জানতো যে আপনি ছাড়া আরও একজনের কাছ থেকে অমলেশবাবুরা মূর্তি কেনেন। আচ্ছা, ওই ফোন নাম্বারটা আমাকে একটু দেখান তো। রঞ্জন কুমার এবার ফোন নাম্বারটা দেখায় প্রাঞ্জলিকে। কল লিস্ট চেক করতে গিয়ে সে দেখতে পায় ওই আননোন নাম্বার থেকে শুরুর দিন থেকে মূর্তি গড়ার শেষ দিন পর্যন্ত কল এসেছে। প্রাঞ্জলি আর সময় নষ্ট না করে ওই নাম্বারটা ওর সহকারীদেরকে দিয়ে দেয় ট্রেস করতে, আর রঞ্জন কুমারকে সাবধানে থাকতে বলে বেরিয়ে আসে ঘর থেকে। এরপর অমলেশবাবুকে প্রাঞ্জলি জিজ্ঞেস করে, আচ্ছা, এই বছর আপনাদের রঞ্জন কুমারের কাছ থেকে মূর্তি কেনার কথা ছিল? হ্যাঁ, মানে না না হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। তবে যখন জানলাম সে অসুস্থ তখনই ঠিক করি নবীন কুমারের কাছ থেকে মূর্তি কিনব। আপনারা কি জানতেন যে নবীন কুমার যে মূর্তি আপনাদের কাছে বিক্রি করেছে সেই মূর্তিটার অর্ধেক রঞ্জন কুমারের বানানো? কি? না 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 ম্যাডাম, এটা তো জানতাম না। নবীন কুমার আমাদের এসব কিছু বলেইনি। ও শুধু এইটুকু বলেছিল যে রঞ্জন কুমারের নাকি শরীর খারাপ, তাই এবারের মূর্তি যেন আমরা ওর কাছ থেকেই কিনি। তাহলে এটাও জেনে রাখুন যে মহিষাসুরের গোটা মূর্তিটাই কঙ্কালের কাঠামোর ওপর তৈরি, আর আপনাদের বাড়িতে ওই কঙ্কাল কাঠামোর মূর্তি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে। ম্যাডাম, আপনি যা বলছেন সেটা তো মানে কি যে বলবো, আমি তো অবাক হয়ে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না।
এসব কি হচ্ছে আমাদের সাথে? কিন্তু কিন্তু কে কাজ করছে ম্যাডাম, আর কেনই বা করছে? সেটা খুঁজে বের করাই তো আমার কাজ অমলেশ বাবু। যেই করুক না কেন সেই ব্যক্তি এটা যথেষ্ট পরিকল্পনা করে ঠান্ডা মাথায় করেছে। আচ্ছা, আপনার সাথে কি কারোর পুরনো শত্রুতা আছে? আসলে ম্যাডাম, আমরা জমিদার পরিবারের লোকজন, আমাদের শত্রু থাকবে, এটা তো স্বাভাবিক। তবে কথা হচ্ছে এমন করার কারণ কি? সে তো তদন্ত আর সময় বলবে। রঞ্জন কুমারকে একটা আননোন নাম্বার থেকে এই কাজের অর্ডার আসে। আমরা সেই নাম্বারটার লোকেশন ট্রেস করছি, দেখা যাক কি হয়। তবে আপাতত আপনারা নিশ্চিন্তে পুজোয় মন দিন। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন যথাসময়ে অপরাধী ঠিক ধরা পড়বে। তখন বেশ রাত। অমলেশবাবু অনেক আগেই বাড়ি ফিরে এসেছেন। বাড়িতে তখন পুজো চলছে, কিন্তু পুজো যতই চলুক সবার মনে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে অমলেশবাবু খেয়াল করেন তার নিজের স্ত্রী বাসন্তী দেবী বেশ অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। ব্যাপারটা ঠিক সুবিধার লাগে না অমলেশবাবুর, তাই তিনি বাসন্তী দেবীর উপর নজর রাখতে শুরু করেন। ওদিকে দুজন পুলিশ কনস্টেবলও পাহারায় রয়েছে। হঠাৎ করেই অমলেশবাবু দেখেন বাসন্তী দেবী সকলের আড়াল হয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। উনিও নিজের স্ত্রীকে অনুসরণ করে ঘরে পৌঁছে যেতেই দেখেন বাসন্তী দেবী দরজা ভেজিয়ে দিয়ে কাকে যেন খুব সন্তর্পণে ফোন করে বলছেন, হ্যালো, আমি কখন আসবো ওগুলো নিতে? তারপর বেশ কিছুক্ষণ নীরবতার পর ফের বাসন্তী দেবী বলেন, ঠিক আছে, এখন বাড়ির সবাই পুজোর কাজে ব্যস্ত, আমার আসতে অসুবিধে হবে না। সময় থাকতে থাকতে আসল কাজটা সেরে নেওয়া দরকার, দেরি হলে অনেক মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া গোয়েন্দারা তদন্ত শুরু করে দিয়েছে, পুলিশরাও বাড়িতে পাহারা দিচ্ছে, তাই আর খুব বেশি দেরি করা যাবে না আমাদের। আবার কিছুক্ষণের নীরবতার পর বাসন্তী দেবী আবার বলেন, ঠিক আছে, আর বেশি কথা বলা ঠিক হবে না, যদি কেউ শুনে ফেলে খুব মুশকিল হয়ে যাবে। আমি এখন রাখছি, আর আমি এখনই বেরোচ্ছি, তুমি আমার জন্য অপেক্ষা করো, কেমন? বাসন্তী দেবী ফোন রাখতেই অমলেশবাবু দরজার পাশ থেকে সরে যান আর মনে মনে বলেন, বাসন্তী হঠাৎ কার সাথে কথা বলছে, আর কি নিয়েই বা কথা বলছে, আর কিসের এত গোপনীয়তা? পরদিন সকালে স্বপ্নীল এবং দীপ্তসী অনেক আগেই অফিসে চলে এসেছিল। প্রাঞ্জলি অফিসে আসতেই স্বপ্নীল এগিয়ে এসে বলল, প্রাঞ্জলিদি, এই নাম্বারটা থেকে এই মুহূর্তে একটা কল গেছে, আমরা লোকেশন ট্র্যাক করতে পেরেছি। ওয়েল ডান স্বপ্নীল, ওয়েল ডান। তাহলে আর দেরি না করে চল সেখানে রওনা দিই আমরা, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো মিলবেই। ওরা ফোন কলের লোকেশন ট্র্যাক করে সেই জায়গায় পৌঁছতেই যা দেখে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। তারা দেখে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় অমলেশবাবুর স্ত্রী বাসন্তী দেবীর রক্তাক্ত লাশ পড়ে আছে। এটা কি করে সম্ভব? যে ফোন নাম্বার থেকে রঞ্জন কুমারকে কঙ্কালের কাঠামোয় মূর্তি বানানোর নির্দেশ দেওয়া হয়েছে, সেই নাম্বারের লাস্ট লোকেশনে অমলেশবাবুর স্ত্রীর মৃতদেহ। আমি তো এই দুটো ঘটনার মধ্যে কোনো লিঙ্কই খুঁজে পাচ্ছি না। সত্যিই তাই, কিন্তু এটা কিভাবে সম্ভব? ওরা মৃতদেহের চারিদিকটা ভালো করে দেখতে থাকে আর তার সাথে মুখার্জি বাড়িতে এবং পুলিশকে খবর দেয়। মুখার্জি বাড়ির লোকজন ঘটনাস্থলে হাজির হলে অমলেশবাবু সেখানেই হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলেন, এ মা, এ আমার কি হয়ে গেল রে?
একেই তো পুজোয় এত বড় একটা বিঘ্ন, তার উপর বাসন্তী এলো মর্মান্তিক মৃত্যু। ঈশ্বর, ঈশ্বর, আর কত কি আমাকে দেখতে হবে এই পূজার মধ্যে। মা, প্রাঞ্জলি অস্থির হয়ে দেখছে চারিদিক, কিছুতেই তার মাথায় কিছু ঢুকছে না। মৃতদেহের আশেপাশে ফোনটাও পাওয়া যায় না, যার ফলে আরোই অদ্ভুত লাগে তার। ওর মনে হতে থাকে এখানে বাসন্তী দেবী ছাড়াও আরও কেউ নিশ্চয়ই ছিল, যার কাছে হয়তো ফোনটা আছে। প্রাঞ্জলি এবার অমলেশ বাবুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, বাসন্তী দেবী কি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন? দেখুন, আমরা সবাই তো পুজোর কাজেই ব্যস্ত ছিলাম, আর তাছাড়া বাড়িতে এত মেয়ে বউ, তাই আলাদা করে পুজোর কাজের জন্য বাসন্তী বৌদিকে অন্তত খেয়াল করার দরকার হয়নি। আপনার পরিচয়টা? আমি রেখা, এটা আমার মামার বাড়ি। মানে অমলেশ বাবু আপনার মাস্তুতো দাদা, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে হ্যাঁ, একবার আমাকেও বলে গেছিল একটু আসছি। আমিও পুজোর মধ্যে থাকায় অতটা গুরুত্ব দিইনি। যখন আপনার ফোন এলো, আমরাও ঠিক তখনই ওকে খুঁজছিলাম, আর আপনার ফোন পেয়ে এসে দেখি এই অবস্থা। কত বড় সর্বনাশ হয়ে গেল আমার। বাসন্তী, বাসন্তী, বাসন্তী। বাড়ির কোনো গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কি উনি? আগে না ম্যাডাম জি, সব গাড়ি বাড়িতেই আছে। বৌদিমণি গাড়ি নিয়ে বের হননি। আপনি? আগে ম্যাডাম জি, আমি ভোলা। বাড়ির ভালো মন্দ দেখাশোনা পরিচর্যা সবটা আমি করি, বাড়িটারে আগলে রাখি। আচ্ছা বেশ, তুমি তোমার বৌদিমণিকে বেরোতে দেখেছিলে? আগে না ম্যাডাম জি, পুজোর কাজে ব্যস্ত ছিলাম। বুঝলাম। দেখুন অমলেশবাবু, নিজেকে একটু সামলান। যেটা হয়েছে সেটা খুবই খারাপ, তবে আমাদের ওপর একটু ভরসা রাখুন। আর বাসন্তী দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে হবে। আপনারা বরং এখন বাড়ি যান। আপনারা তদন্ত শুরু করতেই বাড়িতে একটা খুনের ঘটনা ঘটে গেল, আবার বলছেন ভরসা রাখতে? আপনাকেও তো ঠিক চিনলাম না, যদিও আগের দিন অমলেশবাবু ছাড়া আর কারোর সাথে সেভাবে পরিচয় হয়নি। আমি প্রিয়ম সরকার, রেখা আমার বোন হয়। আর থাক, আর বলতে হবে না, বুঝে নিয়েছি। বেশ, তা আসল অপরাধী ধরা পড়বে কি? অবশ্যই। অপরাধী যতই কৌশল অবলম্বন করে এগুক না কেন, সে কোনো না কোনো ফাঁক ঠিকই রেখে দেয়। যাই হোক, আপনারা এখন বাড়ি যান। আমরা কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানাবো। বাড়ির সকলে চলে গেলে স্বপ্নীল এবং দীপ্তশীকে আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় প্রাঞ্জলি। তারপর সে নিজে বাসন্তী দেবীর রক্তাক্ত মৃতদেহটা নিয়ে ফরেন্সিক ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। ফরেন্সিক ল্যাবেই রিপোর্টের জন্য অপেক্ষা করছিল সে। রিপোর্ট আসে যথাসময়েই। তাতে জানা যায়, প্রথমে বাসন্তী দেবীর সাথে কারো বেশ ধস্তাধস্তি হয়। তাতে তিনি প্রথমে কিছুটা আঘাতপ্রাপ্ত হন, আর তারপরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে যে গুলিটা তার শরীর থেকে পাওয়া গেছে সেটা যথেষ্ট পুরনো আমলের গুলি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তার হাতের মুঠো থেকে একটা মুক্তো পাওয়া গেছে। এরপর প্রাঞ্জলি অফিসে এসে দেখে স্বপ্নীল এবং দীপ্তশী অনেক আগেই চলে এসেছে। সে ওদের রিপোর্টের ব্যাপারে জানানোর পর বলে, সম্ভবত বাসন্তী দেবীর হাতের মুঠোয় থাকা এই মুক্ত খুনিরই অলঙ্কারের। ধস্তাধস্তির সময় নিশ্চয়ই ওই মুক্ত খুলে ওনার হাতে চলে এসেছিল। কিন্তু কার অলঙ্কারের মুক্ত হতে পারে এটা?
প্রাঞ্জলি খুব ভালো করে ওই মুক্তটি পর্যবেক্ষণ করতে করতে বলে, জমিদার আমলের বাড়ির পুজোয় কঙ্কালের কাঠামোর মূর্তি ইচ্ছাকৃতভাবে পাঠানো। এই কঙ্কাল মূর্তির রহস্য উন্মোচন করতে গিয়ে জমিদার বাড়ির কর্ত্রী খুন, তাও আবার এমন লোকেশনে মৃতদেহ পাওয়া গেল যে লোকেশনে আততায়ীর লাস্ট কলের লোকেশন পাওয়া গেছে। আবার অমলেশ বাবুর বক্তব্য তাদের অজ্ঞাতেই তাদের অনেক শত্রু আছে। যদি মূর্তিটা ভেঙে ওই কঙ্কালটার ফরেন্সিক রিপোর্টটা দেখা যেত তাহলে হয়তো এত সমস্যাই হতো না। কে বলতে পারে, হয়তো এই দুটো খুনের ঘটনাই একে অপরের সাথে যুক্ত। আচ্ছা প্রাঞ্জলিদি, বাসন্তী দেবী যেই গুলিতে মারা গেছেন সেই গুলির নমুনা দেখে খুনির কাছে পৌঁছানো যায় না? অবশ্যই যায়, তবে একটা সমস্যা আছে এখানে। কি সমস্যা? দেখ, গুলির নমুনা ম্যাচ খাবে এমন কোনো ঘটনা তো দরকার, যেটা এখন আমাদের সামনে নেই। তাই আমরা চাইলেও এই গুলির সাথে মেলাতে পারবো না। বোঝাতে পারলাম ব্যাপারটা? স্বপ্নীল আর দীপ্তসী মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর স্বপ্নীল বলে, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গেছে তা হলো অমলেশবাবুর স্ত্রী বাড়ি থেকে বেরোনোর পর বেশ কিছুটা যাওয়ার পর তাকে একটা গাড়িতে উঠতে দেখা যায়। ঠিক কিরকম দেখতে গাড়িটা, আর এক্স্যাক্ট কোন জায়গা থেকে ওনাকে গাড়িতে উঠতে দেখা যায়? গাড়ির ভেতরে থাকা কোনো লোককে কি স্থানীয় কেউ দেখতে পেয়েছে, বা গাড়ির নাম্বার? গাড়িটা ছিল সেডান আর রং ছিল কালো, আর নাম্বারটা সম্ভবত 6624। তবে গাড়ির ভেতরে লোকজনদের খুব একটা ভালো করে কিন্তু দেখা যায়নি, কিন্তু বাসন্তী দেবীকে গাড়িতে স্বাভাবিকভাবেই উঠতে দেখা গেছে। কালো রঙের সেডান যার নাম্বার 6624। ওকে, গাড়িতে স্বাভাবিকভাবেই উঠতে দেখা যায়, মানে স্বেচ্ছাকৃত ব্যাপার। তার মানে বাসন্তী দেবী কি কারোর সাথে দেখা করার জন্য বেরিয়েছিলেন, তাই তার পাঠানো গাড়িতেই হয়তো বাসন্তী দেবী উঠেছিলেন। হতে পারে, তবে ধস্তাধস্তির কারণ কি, আর খুনটাই বা কেন হবে? যদি সত্যি সত্যি দেখা করা হয়ে থাকে তাহলে এই ধস্তাধস্তি আর খুনের পিছনে দুটো কারণ হতে পারে। এক, যার সাথে বাসন্তী দেবী দেখা করতে গিয়েছিলেন তিনি বাসন্তী দেবীকে খুন করবেন বলে তাকে দরকারের অজুহাত দেখিয়ে আলাদাভাবে ডেকে পাঠিয়েছিলেন। আর দুই, বাসন্তী দেবী যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে ওনার দেখা হোক এটা কেউ চায় না বলেই তাকে খুন করেছে। সেটাই তো স্বাভাবিক দিদি, হিসেব তো তাই বলছে। কিন্তু রঞ্জন কুমোরের কাছে যে কল গিয়েছিল সেই কলের লোকেশনের সাথে বাসন্তী দেবীর মৃতদেহের কি লিঙ্ক, সেটাই তো বুঝতে পারছি না। এখানেও বেশ কয়েকটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হতে পারে যারা বাসন্তী দেবীকে কিডন্যাপ করেছিল তাদের মধ্যে কারোর কাছে ওই ফোনটা ছিল, বা যার সাথে দেখা করতে বাসন্তী দেবী গিয়েছিলেন তার কাছেও থাকতে পারে ফোনটা, অথবা বাসন্তী দেবীর নিজের কাছেও হয়তো থাকতে পারে। যদি সত্যি এরকম হয় তাহলে বুঝতে হবে যে বাসন্তী দেবী নিজেই ওই কঙ্কালের কাঠামোতে মূর্তি বানাতে বলেছিলেন। কিন্তু উনি কেন নিজের বাড়িতে এরকম কঙ্কাল কাঠামোর মূর্তি বানাতে বলবেন? কিন্তু রঞ্জন কুমোর তো বলেছিল একজন পুরুষ মানুষ ওনাকে ফোন করেছিল। আরে বাবা, উনি তো পুরুষ মানুষকে দিয়ে ফোনটা করাতেই পারেন, যাতে ওনার গলা কেউ চিনতে না পারে, উনি যাতে ধরা না পড়েন। ঠিক, আমি এটাই বলতে যাচ্ছিলাম। যদি বাসন্তী দেবী নিজেই নিজের বাড়িতে কঙ্কাল কাঠামোর মূর্তি বানানোর নির্দেশ দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এর মাধ্যমে উনি কিছু জানাতে চেয়েছিলেন। কিন্তু তাই যদি হয় তাহলে মূর্তির ভেতরে যে কঙ্কালের কাঠামো আছে এটা তো এইরকম পুরোহিত মশাইয়ের মালা পরানোর মাধ্যমে কাকতালীয়ভাবে না বের হয়ে সরাসরি বাসন্তী দেবী বের করতে পারতেন। একটা কেসে অনেক মিরাকেলই হতে পারে রে স্বপ্নীল। এই মুহূর্তে বাসন্তী দেবীর ফোনটা আমাদের খুব দরকার। ওনার মৃতদেহ পাওয়া গেল অথচ সেখানে ওনার ফোন পাওয়া গেল না কেন? আমরা সেখানে পৌঁছাবার আগেই হয়তো কিডন্যাপার বা খুনি গায়েব করে দিয়েছে সেটা।
যেভাবেই হোক বাসন্তী দেবীর ফোনটা জোগাড় করতেই হবে। আর হ্যাঁ, ওই 6624 নাম্বারের কালো সেডান গাড়ি ঠিক কত দূর গেছে, কোথায় থেমেছে সেটাও জানা জরুরি। তোরা ফোনটা জোগাড় করার চেষ্টা কর, আমি এদিকটা দেখছি। স্বপ্নীল আর দীপ্তসী রওনা দিয়ে দেয় অমলেশ বাবুর বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে ওরা বাড়ির সকলের মুখোমুখি হয়। আপনারা হঠাৎ এখানে? বাসন্তী দেবীর ফোনটা আমাদের দরকার, তা ওনার ফোনটা কি এখন পাওয়া যাবে? আপনারা তো আমাদের আগেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন, বৌদির ফোন নিশ্চয়ই ওনার কাছেই ছিল, আর তাহলে তো সেটা আপনাদের কাছেই এখন থাকার কথা। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমরা পাগল? আমাদের সময়ের দাম নেই? ফোনটা যদি আমরা পেতাম তাহলে কি আপনার কাছে চাইতে আসতাম? হ্যাঁ, সরি ম্যাডাম, তবে আপনারাই যেখানে কিছু পাননি সেখানে আমরা কিভাবে বৌদির ফোন পাবো বলুন তো? এটা তো আমারও প্রশ্ন, ফোনটা গায়েব হয়ে গেল কিভাবে? এদিকে প্রাঞ্জলি যখন স্থানীয় লোকজনদের থেকে 6624 নাম্বারের কালো সেডান গাড়ির সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে, সেই সময় সে অদ্ভুত একটা খবর জানতে পারে দীপেন নামের এক ব্যক্তির থেকে। ম্যাডাম, আমি শুধু মুখার্জি বাড়ির গিন্নিকে নয়, মুখার্জি বাবুকে মানে অমলেশ বাবুকেও দেখেছি। কি বলছেন কি আপনি? কোথায় দেখেছেন অমলেশ বাবুকে? মুখার্জি বাড়ির গিন্নি গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই দেখলাম ওই রাস্তা ধরেই মুখার্জি বাবু একদম হন্তদন্ত হয়ে রওনা দিলেন। ঠিক কোন জায়গা থেকে গাড়িটা ছেড়েছিল বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, বলতে পারবো না কেন। এরপর দীপেন নামের সেই ব্যক্তি প্রাঞ্জলিকে নিয়ে সেই জায়গায় যায় যেখান থেকে কালো সেডান রওনা দিয়েছিল, আর সেখান থেকেই সে আশেপাশের লোকজনদের কাছে গাড়ির গতিপথ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে করতে অদ্ভুতভাবে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে বাসন্তী দেবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। সবটা দেখে প্রাঞ্জলি আপন মনে ক্ষুব্ধ হয়ে বলে, তার মানে কিডন্যাপ করার পর এই জায়গাতেই বাসন্তী দেবীকে খুন করা হচ্ছে। কিন্তু অমলেশ বাবু তো একবারের জন্য বললেন না যে উনিও বাইরে বেরিয়েছিলেন, এমনকি বাড়ির কোনো সদস্যও সেই কথা বললেন না। কিন্তু কেন এত গোপনীয়তা কিসের? যবে থেকে ছোটবাবু আলাদা হয়ে গেলেন তবে থেকে ওই পরিবারে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। ছোটবাবু শব্দটা প্রাঞ্জলির কানে যেতেই প্রাঞ্জলি বলে, ছোটবাবু কে? কেন, মুখার্জি বাবুর ছোট ভাই বিমলেশ বাবু। ওনার কথা তো আমি এতদিন শুনিনি। সে আর কি করে শুনবেন ম্যাডাম, ছোটবাবু আলাদা হয়ে যাওয়ার পর আর কেউ তার কোনো খোঁজ খবরটুকুও নেয়নি। আচ্ছা, বিমলেশ বাবু আলাদা হয়েছিলেন কেন, আপনি বলতে পারবেন কিছু? না ম্যাডাম, অত ভেতরের খবর তো বলতে পারবো না, তবে এটুকুই জানি যে ছোটবাবুর সাথে কী সব নিয়ে যেন একটা ঝামেলা চলতো। তারপর থেকেই ছোটবাবু শহরে আলাদাভাবে থাকেন, আর এখানে কখনো আসেননি। প্রাঞ্জলি অস্থির হয়ে যায়। এত বড় দুটো ব্যাপার তার অজানা ছিল। অমলেশবাবুর বাড়ি থেকে বেরোনো এবং অমলেশবাবুর যে একজন ভাই আছে যে আলাদা থাকে কোনো ঝামেলার কারণে, এটা সে জানতেই পারেনি। মাথায় আগুন জ্বলতে থাকে তার। সে আর সময় নষ্ট না করে মুখার্জি ভিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর সেখানে পৌঁছতেই সে অমলেশবাবুকে দেখতে পায়, যদিও সেখানে স্বপ্নীল এবং দীপ্তসী আগে থেকেই উপস্থিত ছিল, আর ওদিকে দুজন কনস্টেবল তো ছিলই। অমলেশবাবু, আপনার ভাই কোথায়? হঠাৎ ওর কথা দয়া করে আমাকে বলবেন না। ও আমাদের সবার মুখে চুনকালি লাগিয়ে আলাদা হয়ে গেছে। ওর কথা আমি শুনতে বা জানতে চাই না, এবং আপনাকেও শোনাতে বা জানাতেও আমি বাধ্য নই। ঠিক কী কারণে উনি আলাদা হয়ে গেছেন জানতে পারি কি? আমি তো বললাম আপনাকে জানাতে বাধ্য নই। আচ্ছা বেশ, শুনতে চান তো? তাহলে শুনুন। সম্পত্তিগত কারণে ওর সাথে আমার মতের মিল হতো না,
তাই ও আলাদা হয়ে গেছে আমাদের থেকে। কোথায় থাকেন এখন উনি? ওই থাকে কোথাও একটা সল্টলেকের কোনো একটা ফ্ল্যাটে। তবে হঠাৎ করে ওর প্রসঙ্গে জানতে চাইছেন যে? আমার তো আরও একটা জিনিস জানার বাকি আছে অমলেশ বাবু। আপনি যে বাসন্তী দেবী বেরোনোর পর বেরিয়েছিলেন সেটা তো আমাদের একবারও বললেন না, কেন? কিন্তু এটা আপনাকে কে বলল? না মানে কারণ বেরিয়েছিলাম আমি, কিন্তু কারণটা হলো বাসন্তী দেবীকে খুন করে তার ফোনটা সরিয়ে দেওয়ার জন্য, কি তাই তো? না না না, আপনি কি বলছেন? আমি কেন আমার স্ত্রীকে খুন করব? সেটা তো আপনি খুব ভালো করে জানবেন। আচ্ছা, এবার ভালোই ভালোই বলুন তো বিমলেশ বাবুর ঠিকানাটা, আমাদের যেতে হবে সেখানে। গোটা মুখার্জি বাড়ির পরিবেশ তখন সাংঘাতিক উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ বুঝতে পারছে না পুজোর মাঝে এসব কি চলছে, কে আসল অপরাধী, আর যে এখন সকলের চোখের সামনে সম্ভাব্য অপরাধী সেটাও যে কারোর বিশ্বাস হচ্ছে না। অমলেশ বাবু, আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না বাসন্তী দেবীর বেরোনোর পর এত গোপনীয়তার সঙ্গে আপনার বেরোনোর কারণটা ঠিক কি। অমলেশ বাবুর হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি প্রবল বেগে ঘামতে শুরু করেন। হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে যান সেখানে। প্রাঞ্জলি ওই দুজন কনস্টেবলকে নির্দেশ দেয় অমলেশবাবুকে চোখে চোখে রাখার জন্য, আর কড়া গলায় দীপ্তশীকে বলে, আমি না আসা পর্যন্ত তুই এক মুহূর্তের জন্য অমলেশ বাবুকে চোখের আড়াল করবি না। দরকার পড়লে ওনার ঘর সার্চ করা শুরু কর। আমি আর স্বপ্নীল বিমলেশ বাবুর বাড়ি হয়ে আসছি। প্রাঞ্জলি এবং স্বপ্নীল মুখার্জি পরিবারের অন্যান্য সদস্যের কাছ থেকে বিমলেশবাবুর ঠিকানা জোগাড় করে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছায়। তিনতলা একটা ফ্ল্যাট, যদিও কেয়ারটেকার নেই সেখানে। লেটার বক্স দেখে বুঝতে পারে যে গ্রাউন্ড ফ্লোরেই বিমলেশবাবু থাকেন। দরজার নেমপ্লেটে বিমলেশ মুখার্জি নাম দেখে কলিং বেল বাজাতেই একটি মেয়ে দরজা খোলে। মেয়েটি ওদের দেখে বলে, কাকে চাই? এটা কি বিমলেশ বাবুর ফ্ল্যাট? বিমলেশ? হ্যাঁ, বলুন। নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন, প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ বলুন ম্যাডাম। ভেতরে আসতে পারি? হ্যাঁ শিওর, আসুন আসুন, প্লিজ বসুন। প্রাঞ্জলিরা সোফায় বসলে স্বপ্নীল বলে, ম্যাডাম, বিমলেশ বাবুকে একটু ডাকবেন তো। বিমলেশ? কিন্তু ও যে আর এই পৃথিবীতেই নেই। মানে বলছেনটা কি? হ্যাঁ, বিমলেশ আর জীবিত নেই, আর ও মারা গেছে। ব্যাপারটা এমনও নয়, ওকে খুন করা হয়েছে। সম্পত্তির ভাগ না দিয়ে খুন করা হয়েছে ওকে। খুন করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুন করা হয়েছে। আর খুনটা করেছে বিমলেশের দাদা, ওই শয়তান অমলেশ মুখার্জি। প্রাঞ্জলি এবং স্বপ্নীল দুজনেই হতভম্ব। এসব কি হচ্ছে? কেস কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। মেয়েটি আবার বলতে শুরু করে, আমি রূপালী, বিমলেশের বাগদত্তা। একদিন রাতে হঠাৎ করে বাড়ি এসে দেখি বিমলেশ অস্থিরভাবে পায়চারি করছে। আমি জানতে চাই কি হয়েছে। ও প্রথমে কিছু না বললেও পরে বলে আমি না থাকাকালীন বাড়িতে নাকি দাদা মানে অমলেশ মুখার্জি এসেছিল, আর সম্পত্তিগত ব্যাপার নিয়ে ফের বাগবিতণ্ডা শুরু হয়। বাড়ি ফেরা নিয়েও কথা কাটাকাটি। কিন্তু কিন্তু বিমলেশ রাজি হয় না। এরপরও দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর হঠাৎ করে বিমলেশের প্রচন্ড বুকের যন্ত্রণা শুরু হয়।
আমি নিশ্চিত এই খুন অমরেশ মুখার্জি করেছে, আর কেউ না। এতগুলো সম্পত্তির ব্যাপার ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে। সম্পত্তির জন্য নিজের ভাইটাকে মেরে ফেললো। বিমলেশ বাবুর পোস্টমর্টম করা হয়েছিল? এটার খবর শুভজিৎ জানে। শুভজিৎ বিমলেশ এবং আমার খুব কাছের বন্ধু। আমি সেদিন রাতের ওই ঘটনার পর শুভজিৎকে সবটা জানাই। ওর কাছ থেকে আপনারা জানতে পারবেন এই ব্যাপারে। বিমলেশ বাবু যে খুন হয়েছেন এ ব্যাপারটা আপনারা পুলিশকে বা মুখার্জি পরিবারের কাউকে জানাননি কেন? পুলিশি ব্যবস্থা নিলেও আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না, ফলে সেখানে কোনো লাভ হতো না। আর বাকি রইল মুখার্জি পরিবারে জানানোর কথা। ওরা তো বিমলেশের সাথে কোনো যোগাযোগই রাখেনি। আচ্ছা, শুভজিৎ বাবুকে কোথায় পাবো বলতে পারবেন? রূপালী শুভজিৎ বাবুর ফোন নাম্বার দেয় আর বলে, আপনারা যা জানার ওর থেকেই জেনে নিন। প্রাঞ্জলি ফোন করে শুভজিৎ বাবুকে। তারপর নিজের পরিচয় দেওয়ার পর শুভজিৎ বাবুকে বিমলেশ বাবুর ফ্ল্যাটে আসার জন্য অনুরোধ করে। বেশ কিছুক্ষণ বাদে শুভজিৎ বাবু সেখানে পৌঁছলে প্রাঞ্জলি বলে, নমস্কার, আমি প্রাঞ্জলি বর্ধন। আমি আপনাকে ফোন করেছিলাম। ম্যাডাম, আমি তো আপনার সাথে যোগাযোগ করে সবটা জানানোর জন্য বৌদিকে বলেছিলাম, কিন্তু বৌদি তারপর কোনো ইনফরমেশন দিলেন না কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। বৌদি মানে কার কথা বলতে চাইছেন? বাসন্তী দেবীর কথা। উনি তো খুন হয়েছেন। হোয়াট? কি বলছেন আপনি? কিভাবে খুন হলেন বৌদি? আর কে খুন করলো? আমরাও এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে তদন্ত চলছে। এটা নিশ্চয়ই ওই অমলেশ মুখার্জির কাজ। ওই শয়তানটা মনে হয় জেনে গেছিল যে আমি ওর কুকীর্তির প্রমাণ জোগাড় করে ফেলেছি, আর সেই প্রমাণ বৌদির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে ফেলেছি। আর তাই সব জেনে শুনে ও বৌদিকে রাস্তা থেকে সরিয়ে দিল। শয়তান একটা। এবার গোটা ঘটনাটা বলুন তো, ঠিক কি হয়েছে? আশা করি প্রথমটুকু আপনারা রূপালীর কাছ থেকে জেনে নিয়েছেন। আমি তারপর থেকে বলছি। বিমলেশের মৃত্যুর কারণ স্লো পয়জনিং, যেটা চা থেকে ওর শরীরে গেছে। সেদিন রাতে যখন আমি রূপালীর ফোন পেয়ে এখানে আসি আর রূপালীর থেকে সবকিছু জানতে পারি, তখন আমার খটকা লাগে যে সামান্য কথা কাটাকাটি কিভাবে একজনের মৃত্যুর কারণ হতে পারে, যেখানে বিমলেশের কোনো হৃদরোগের বা অন্যান্য কোনো সমস্যা ছিল না। এরপর আমি আরো ভালো করে তল্লাশি করা শুরু করি। তখন টেবিলে দুটো চায়ের কাপ দেখি, যার মধ্যে একটা কাপের চায়ে বিষ মেশানো ছিল। সেটা খেয়েই বিমলেশ মারা গেছে। তো আপনারা সেটা? বুঝেছি আপনি কি বলতে চাইছেন। এবার আপনাদের প্রশ্ন আসবে আমি কেন এটা নিয়ে পুলিশের কাছে গেলাম না। দেখুন, আমি নিজে একজন ফরেন্সিক এক্সপার্ট, তাই বিমলেশের ফরেন্সিক রিপোর্ট বের হলেও আমাদের কাছে কোনো সিসিটিভি ফুটেজ কিংবা কোনো প্রত্যক্ষদর্শী ছিল না যে অমলেশ বাবুকে দেখে থাকবে। এমনকি রূপালীও সেদিন বাড়িতে ছিল না। তাই এটা আমার জন্য প্রমাণ করা খুবই কঠিন হয়ে পড়েছিল। তাই আমি ঠিক করি বিমলেশের মৃতদেহটা না হোক, কঙ্কালটাকে আমি ঠিকঠাক রেখে মুখার্জি বাড়িতে যেভাবেই হোক পাঠাবো। তার মানে আপনি রঞ্জন কুমোরকে কঙ্কালের কাঠামোয় মহিষাসুরের মূর্তি বানানোর কথা বলতেন? হ্যাঁ, কারণ আমি জানতাম এই কঙ্কালের চিহ্ন কোনো না কোনোভাবে পুজোর মধ্যে বেরোবেই, আর তারপর কেসটা পুলিশের হাতে যাবে। আর বিমলেশের খুনের ব্যাপারে আমিও বৌদিকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করতাম আপনাদের সুবিধার্থে। ফাইনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমি অষ্টমীর রাতে বৌদিকে ডাকি, আর সব ইনফরমেশন দেওয়ার পর বলি কেস কতদূর কি এগোলো সেটা যেন বৌদি আমায় জানায়। কিন্তু এখন তো দেখছি শুধু নিজের ভাইকে নয়, নিজের বউকে ওই জানোয়ারটা খুন করেছে।
বাসন্তী দেবীর মৃতদেহের সাথে ওনার ফোনটা কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যাবেই বা কিভাবে? অমলেশ মুখার্জি তো সব জেনে শুনে সবকিছু সরিয়ে দিয়েছে, কারণ ও খুব ভালো করেই জানে যদি বৌদির ফোন আপনাদের হাতে চলে যায় তাহলে কল হিস্ট্রি চেক করলে আপনারা আমায় পাবেন, আর আমায় পেলে বিমলেশের খুনের ব্যাপারে, এমনকি বৌদির খুনের ব্যাপারেও জানতে পারবেন। এর মধ্যেই হঠাৎ দীপ্তশীর ফোন আসে। হ্যালো প্রাঞ্জলি দি, অমলেশ বাবুর ঘরে বাসন্তী দেবীর ফোনটা পাওয়া গেছে, আর অমলেশ বাবুর জ্ঞান ফিরেছে। তোমাদের ওদিকের কাজ হয়ে গেলে তোমরা শিগগির এখানে চলে আসো। শুভজিৎ বাবু আর রূপালী দেবী, আপনাদের দুজনকেই আমাদের সাথে মুখার্জি ভিলায় যেতে হবে। বাসন্তী দেবীর ফোন অমলেশ বাবুর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাঞ্জলি তাড়াতাড়ি লোকাল থানায় ফোন করে মুখার্জি ভিলায় আসার নির্দেশ দেয়। তারপর ওরাও সেখান থেকে রওনা দেয়। ওরা চারজন যথাসময়ে মুখার্জি ভিলায় পৌঁছলে প্রাঞ্জলি সকলের উদ্দেশ্যে বলে, সমস্ত হিসেব কষে এটাই বেরোচ্ছে যে অমলেশ বাবুই আসল খুনি, কারণ ওনার সাথে ওনার ভাইয়ের সম্পর্ক ভালো ছিল না। ভাই আলাদা হয়ে গিয়েছিলেন, যেটা নিয়ে বারংবার বাধা দেওয়ার পরেও বিমলেশ বাবু অগ্রাহ্য করেন। ফলত অমলেশ বাবুর মনে একটা বিদ্বেষ জন্মায়। আর তাছাড়া বাসন্তী দেবীর বেরোনোর পর ওনার বেরোনো, ওনার ঘরে বাসন্তী দেবীর ফোন পাওয়া ইত্যাদি সবকিছুই প্রমাণ করে যে অমলেশ বাবুই আসল খুনি। ওখানে উপস্থিত সকলেই তো থ। রূপালী আর শুভজিতের চোখে তখন প্রতিহিংসার আনন্দ। কিন্তু তারপরেও বলবো, অমলেশ বাবু আসল অপরাধী নন, বরং আসল অপরাধী এমন একজন যার কথা কেউ ভাবতেই পারবে না। স্বপ্নীল আর দীপ্তশীও এবার অবাক। প্রাঞ্জলি এসব কি বলছে? অবাক গোটা মুখার্জি পরিবার, অবাক শুভজিৎ আর রূপালীও। খুব অদ্ভুত লাগছে না সবার? কি তাই তো? ভাবছেন পাকাপাকি ভাবে এতক্ষণ ধরে তো অমলেশ বাবুকেই খুনি হিসেবে প্রমাণ করা হলো, তাহলে হঠাৎ করে আবার আমি কি বলছি? বড়ই জটিল ধাঁধা ছিল এই কেসটা, যার অন্তিম পর্ব আমাকেও বোকা বানিয়েছে কিছুক্ষণের জন্য। তবে শেষ অবধি আমি বুঝতে পেরেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। এরপর প্রাঞ্জলি সেই মুক্তটা সকলের সামনে তুলে ধরে বলে, এই মুক্তটা কেউ চিনবে না, শুধু একজন ছাড়া। কি রূপালী, ঠিক বললাম তো? কি যাতা বলছেন আপনি? এটা আমি কিভাবে জানবো? তখন প্রাঞ্জলি রূপালীর একটা ছবি দেখায়, যে ছবিটা বিমলেশের সোফার পাশে ছোট্ট একটা টেবিলে রাখা ছিল। ছবিটা দেখিয়ে প্রাঞ্জলি বলে, তাই নাকি? তাহলে এই ছবিটাতে তোমার গলায় থাকা মাঝখানের মুক্তটার সাথে এই মুক্তটার হুবহু মিল পাচ্ছি কেন? প্রত্যেকটা কথায় সম্পত্তির প্রসঙ্গ কেন রূপালী? বিমলেশের মৃত্যুর চেয়ে তোমার কাছে কি সম্পত্তি বেশি ইম্পর্টেন্ট? আর বাসন্তী দেবীর হাতেই বা তোমার ওই মুক্ত কেন পাওয়া গেল? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি এই বিষয়ে কিছু জানি না। প্রাঞ্জলি রূপালীর গালে ঠাস করে একটা চড় মেরে চিৎকার করে বলে, সব জানো তুমি। নিজে থেকে সবটা স্বীকার করবে নাকি অন্য ব্যবস্থা নেব? বলো, সকলের সামনে বলো যে বিমলেশকে সেদিন রাতে তুমি বিষ খাইয়ে মেরেছ, আর দু ভাইয়ের মধ্যে বিবাদের সুযোগ নিয়ে অমলেশ বাবুর ঘাড়ে দোষটা চাপাতে চেয়েছ। শুভজিৎ রূপালীর দিকে হতবাক হয়ে তাকায়। রূপালী তুমি? আমি আমি সেদিন রাতে বিমলেশের চায়ের কৌটোতে বিষ মিশিয়ে রেখে চলে গিয়েছিলাম। আমি জানতাম সেদিন অমলেশ বাবু ওর বাড়ি যাবে, আর ওদের মধ্যে আবারও একটা ঝামেলা তৈরি হবে, আর তারপর ঝামেলার রেশ কাটানোর জন্য বিমলেশ ঠিক নিজের জন্য চা বানাবে।
বিমলেশ ওই বিষ চা খেয়ে মারা গেলে আমি আমি ভালো চায়ের পাতা দিয়ে আরেক কাপ চা করে সেখানে রেখে দিই, যাতে শুভজিৎ ভাবে অমলেশ বাবুই বিমলেশের চায়ে বিষ মিশিয়েছে। রূপালী, কেন কেন করলে তুমি এরকম? বিমলেশের যতটুকু সম্পত্তি ছিল সেটা পাওয়ার লোভে। শুধু তাই নয়, রূপালী বাসন্তী দেবীকেও খুন করে, কারণ ও খুব ভালো করেই জানতো যদি শুভজিৎ বাসন্তী দেবীকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে তাহলে অমলেশ বাবুর দিকে দোষ যাক বা না যাক ওর দিকে অবশ্যই যাবে, কারণ সত্যিটা কখনো চাপা থাকে না। ও ভয় পেয়েছিল ধরা পড়ে যাওয়ার, তাই নিজের পথের কাঁটা সরাতে বাসন্তী দেবীকেও খুন করতে দুবার ভাবেনি। শুভজিতের থেকেই ও সবসময় সব তথ্য পেত, তেমনভাবেই সেদিনেও জানতে পারে যে শুভজিৎ বাসন্তী দেবীকে আলাদাভাবে ডেকে সবকিছু বলে দিতে চায়, আর এটা জানা মাত্রই সে লোক লাগিয়ে বাসন্তী দেবীকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে আর গুলি করে খুন করে। তবে তার আগে হয়তো দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ঠিক তখনই কোনো কারণে বাসন্তী দেবীর হাতের মুঠোয় চলে আসে ওর গলার হারের মুক্তটা। কে বলতে পারে, হয়তো শুভজিৎ কেউ সরিয়ে দিতে চেয়েছিল রূপালী। কিন্তু অমলেশবাবুর ঘরে যে বাসন্তী দেবীর ফোনটা পাওয়া গেল, সেটাও তো সাজানো ব্যাপার, ফাঁসানোর জন্য। কি রূপালী, তাই তো? হ্যাঁ, আমার লোকই ওই ফোনটা অমলেশ বাবুর ঘরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে রেখে দিয়েছিল, যাতে পাকাপাকি ভাবে সব সন্দেহ অমলেশ বাবুর দিকেই যায়। যাই হোক, সকলের সামনে সত্যিটা স্বীকার করে রূপালী, আর তারপর গ্রেফতার করা হয় রূপালীকে। পরে রূপালীর কাছ থেকে ইনফরমেশন জোগাড় করে ওর ঠিক করা লোক বা চামচেগুলোকেও পুলিশ গ্রেফতার করে। দশমীর দিন চলে আসলো আর তার সাথে মহিষাসুরও ধরা পড়ল। কিন্তু কথা হলো, এই মহিষাসুর পুরুষ নয়, মহিলা। এবার এটা তুমি বুঝলে কিভাবে প্রাঞ্জলিদি? না মানে কেসটা এভাবে যে টুইস্ট দিয়ে শেষ হবে আমি তো এটা ভাবতে পারিনি। হ্যাঁ দিদি, এটা কিন্তু আমিও বলবো। তুমি এটা কিভাবে বের করলে যে রূপালী আসল খুনি, অমলেশবাবু নন? দেখ, তোদের মতো আমিও সবকিছু শুনে অমলেশ বাবুকেই আসল অপরাধী ভেবেছিলাম, কিন্তু আমার খটকা লাগলো তখন যখন আমি প্রথম রূপালীর সাথে কথা বলি, ওর ভাবভঙ্গি লক্ষ্য করি। অমলেশ বাবুর মধ্যেও সন্দেহজনক ভাবভঙ্গি ছিল, কিন্তু রূপালীর মধ্যে একটু অন্য রকম ব্যাপার ছিল। কথায় কথায় সম্পত্তির প্রসঙ্গ আসছিল, তখনই আমার সন্দেহটা আরও গাঢ় হলো। হতেও পারে বিমলেশের সম্পত্তির প্রতি রূপালীর একটা লোভ ছিল। আর তারপর ওই বিমলেশ বাবুর ফ্ল্যাটে সোফার পাশে ওই ছোট টেবিলটার ওপর রাখা ছবি। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটা তুমি ঝাপলে কখন? আরে সবাইকে বললাম না মুখার্জি ভিলায় যাওয়ার কথা। তুই আর শুভজিৎ কথা বলতে বলতে বেরিয়ে গেলি, আর রূপালী গেল রেডি হতে। ব্যাস, আর কি, সুযোগের সদ্ব্যবহার করলাম। মুক্তটা দেখেই আরও গেল মাথাটা বিগড়ে। আর বাকিটা বলতে পারিস আমার চাপ দিয়ে আদায় করা। যাকে, একটা কথা তো বলতেই হয় যে এবারের পুজোটা পুরো কাঠামো কেলেঙ্কারি দিয়েই কেটে গেল। সত্যি স্মরণীয় হয়ে থাকবে এবারের পুজো। আজ আপনারা শুনলেন গোয়েন্দা প্রাঞ্জলি সিরিজের আরও একটি গল্প, কাঠামো কেলেঙ্কারি। আজকের গল্পের গল্প পাঠে ছিলেন সৌমিক, গোয়েন্দা প্রাঞ্জলির চরিত্রে দেবস্মিতা,
সহকারী গোয়েন্দা স্বপ্নীলের চরিত্রে ছিলেন শুভম, সহকারী গোয়েন্দা দীপ্তশীর চরিত্রে প্রাহী, রূপালীর চরিত্রে মধুরা, বিমলেশ বাবুর চরিত্রে রাজদীপ, শুভজিতের চরিত্রে অভিক, পুলিশ কনস্টেবলের চরিত্রে অরিত্র, পুরোহিতের চরিত্রে শুভদীপ ঘোষ, বাসন্তী দেবীর চরিত্রে ঝিনুক চ্যাটার্জি, নবীন কুমোরের চরিত্রে সৌভিক, রঞ্জন কুমোরের চরিত্রে ছিলেন রাহুল, রঞ্জন কুমোরের বউয়ের চরিত্রে পূজা, রেখা দেবীর চরিত্রে অদ্রিজা, ভোলার চরিত্রে তমা, প্রিয়ম বাবুর চরিত্রে বিজয় এবং দীপেনের চরিত্রে ছিলেন প্রিয়ম। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছেন পিয়ালি। আবহ নির্মাণে রয়েছে তৎপুরুষ প্রোডাকশন, নির্দেশনায় ছিলেন দেবস্মিতা, আর গল্পের সূত্রধার অমলেশ বাবুর চরিত্র, নাট্য রূপান্তর এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি অভিষেক। আবারও দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। সকলের এই পুজোটা খুব খুব ভালো কাটুক। সকলকে শুভ বিজয়ারও অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ। শুভরাত্রি।